প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আসলে মার্কেট যখন ভালো হওয়ার ইঙ্গিত দিল, ঠিক এই সময়ে ইরান ইসরায়েল যে যুদ্ধ এটা শুরু হয়ে গেল, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। যুদ্ধ আমরা কেউ চাই না, কিন্তু যুদ্ধ চললে আমাদের থামানোরও কোনো উপায় নাই, কারণ এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। সারা বিশ্বই এখন একটা অস্থিরতার মধ্যে আছে। এই ইরান এবং ইসরায়েল যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে বা কী ধরনের প্রভাব পড়বে, এই বিষয়ে অনেকগুলি নিউজ করেছে বিভিন্ন সংবাদপত্র। আমি সেই নিউজগুলো থেকে আজকে শেয়ার করব এবং কী ধরনের প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে, বিশ্ব অর্থনীতিতে সুদূরপ্রসারী বা স্বল্পমেয়াদী, সেই বিষয়গুলি আজকের ভিডিও থেকে জানা যাবে। এবং অর্থনীতিতে যদি নেগেটিভ প্রভাব পড়ে তাহলে অবশ্যই শেয়ার মার্কেট খারাপ হয়ে যাবে, আর যদি ইতিবাচক প্রভাব পড়ে তাহলে শেয়ার মার্কেট ভালো হবে। আর যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ চলতে থাকে তাহলে বৈশ্বিক অর্থনীতিতে অবশ্যই একটা মন্দাভাব দেখা যাবে, কারণ ইরানের নিয়ন্ত্রণাধীন যে হরমুজ প্রণালী, সেটা যদি ইরান বন্ধ করে দেয় তাহলে একটা নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য বিশ্ব অর্থনীতিতে। কারণ বৈশ্বিক তেলের 20% অর্থাৎ 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জলপথ, বৈশ্বিক আন্তর্জাতিক জলপথ। এটা ইরানের নিয়ন্ত্রণে, একদিকে আরব আমিরাত, ওমান এবং আরেক পাশে পুরোটাই ইরান। তাহলে এই বিষয়টা অবশ্যই একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদি হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয়। তাহলে আমি প্রথমেই হরমুজ প্রণালীর নিউজটাতেই আসি। এইখানে প্রথম আলো একটা নিউজ করেছে, হরমুজ প্রণালীটা এই জায়গায় ছবিতে আপনারা দেখেন যে একদিকে সংযুক্ত আরব আমিরাত, ওমান, আরেকদিকে পুরোটাই ইরান। যদি এই জায়গাটা খেয়াল করেন তাহলে দেখেন যে ইরান, এই আকাশি কালারের যে জায়গা, এইটা হলো পানি এবং এই জায়গাটা হচ্ছে এই ছোট্ট প্রণালী, যে এইটা হরমুজ প্রণালী এবং এটা খুবই সরু একটা জায়গা। এইখান দিয়ে পাশাপাশি দুইটা জাহাজ, বড় যে তেলের ট্যাঙ্কারগুলো চলে, সেইটা চলতেও কিন্তু অসুবিধা হয়। তাহলে এই জায়গাটা যদি বন্ধ করে দেয়, অর্থাৎ এই হরমুজ প্রণালী ইরান যদি বন্ধ করে দিতে বাধ্য হয়, তাহলে কী ধরনের প্রভাব পড়বে এখানে দেখেন। ইরান এই প্রণালী বন্ধ করে দিলে তেলের দাম অনেকটাই বেড়ে যাবে এবং সেই সঙ্গে ইরান ইসরায়েল যুদ্ধ, চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে আবারও মূল্যস্ফীতি বাড়বে, ব্যাহত হবে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম। এটা আল জাজিরার নিউজ। তাহলে হরমুজ প্রণালী কিন্তু বৈশ্বিক অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা বলার অপেক্ষাই রাখে না। তবে আমরা চাই যুদ্ধ দীর্ঘস্থায়ী না হোক। যে শঙ্কা সারা বিশ্বের মানুষের মনে যে এই যুদ্ধ নিয়ে, যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে কোনো দেশের অর্থনীতিই স্বাভাবিকভাবে চলবে না, কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে তেলের আধার। এই মধ্যপ্রাচ্য থেকে সারা বিশ্বেই তেল রপ্তানি হয়, সারা বিশ্বই এই মধ্যপ্রাচ্যের তেল জ্বালানি হিসাবে ব্যবহার করে, কেউ বিদ্যুৎ উৎপাদনে, পরিবহনে, বিভিন্ন সেক্টরে। তাহলে প্রত্যেকটা সেক্টরেই একটা নেগেটিভ প্রভাব পড়বে যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়। এরপরে এইখানে আরেকটা নিউজ করেছে, ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে। এইখানে অর্থনৈতিক উৎপাদনের মূল জ্বালানি হচ্ছে তেল। ফলে তেলের দাম বাড়লে উৎপাদনের ব্যয়ও বেড়ে যায়। এই প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়ে ভোক্তার উপর, বিশেষ করে খাদ্য, পোশাক ও রাসায়নিকের মতো জ্বালানি নির্ভর পণ্যের ক্ষেত্রে। এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে তেল আমদানিকারক দেশগুলো আবারও উচ্চ মূল্যস্ফীতির মুখে পড়বে, তখন আবারও প্রবৃদ্ধির গতি কমে যেতে পারে। তাহলে এই একই আশঙ্কা সকল নিউজেই করা হয়েছে। এই তেল আসলে একটা অর্থনীতির, যে কোনো দেশের অর্থনীতির আসলে একটা চালিকা শক্তি তেল এবং গ্যাস। যারা গ্যাস নির্ভর, তেল নির্ভর নয়, তারা অন্যরকম। কিন্তু যাদের তেল গ্যাস উভয় নির্ভর, আমাদের দেশেরই যেরকম বিভিন্ন যে জ্বালানি ক্ষেত্রগুলো আছে সেগুলি বেশিরভাগই এই তেল নির্ভর। যদি তেলের সরবরাহে টান পড়ে তাহলে এই জ্বালানি খাত আমাদের দেশের একটা চ্যালেঞ্জের মুখে পড়বে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আরেকটা নিউজ যুগান্তর থেকে আমি একটু বলি, বাজেট পুঁজিবাজার বান্ধব, এই নিউজটা আমি একটু পরে দেখাই। এইখানে ইরান ইসরায়েল যুদ্ধ বাংলাদেশের যে 3 খাতে প্রভাব ফেলবে। তাহলে এই যুগান্তর যে নিউজটা করেছে, এটা একটু স্পেসিফিকলি নিউজটা করেছে। এখানে প্রথমত তারা বলেছে যে জ্বালানি তেলের দাম বাড়লে সব খাতে প্রভাব পড়বে। দ্বিতীয়ত, প্রভাব ফেলবে বৈদেশিক শ্রমবাজারে। সর্বশেষ, হরমুজ প্রণালী বন্ধ হলে জ্বালানি খাতসহ পুরো আমদানি পণ্যে এর প্রভাব
পড়বে। দ্বিতীয়ত বলা হয়েছে এখানে শ্রমবাজার, বাংলাদেশের শ্রমবাজার বলতে এই বাংলাদেশের শ্রমিকদের অধিকাংশ মধ্যপ্রাচ্যে কাজ করে। গত কয়েক মাস ধরে অর্থনীতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে, ফলে বড় কৃতিত্ব রেমিটেন্সের এই প্রবাসীদের পাঠানো অর্থ, কিন্তু মধ্যপ্রাচ্য অস্থির হলে রেমিটেন্স কমবে, এটি দেশের অর্থনীতিতে বড় আঘাত করবে। তৃতীয়ত, ইতিমধ্যে হুরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান, এটি বন্ধ হলে তেল সরবরাহে প্রভাব পড়বে। এর ফলে এই জায়গাটায় আমি পড়ছি, আপনারা একটু খেয়াল করেন, এর ফলে বাংলাদেশের বিনিয়োগে প্রভাব পড়বে, পরিবহন ভাড়া, পণ্যের উৎপাদন খরচ, মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে। এছাড়া সরকার জ্বালানি তেলের যে মূল্য সমন্বয়ের চেষ্টা করছে সেটি বন্ধ হয়ে যাবে। তবে সব কিছু নির্ভর করবে যুদ্ধ কতদিন স্থায়ী হয় তার উপর। এ বিষয়ে জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা বি মির্জা আজিজুল ইসলাম যুগান্তরকে বলেন, ইরান ও ইসরায়েল দুই দেশের সঙ্গেই বাংলাদেশের সরাসরি খুব বেশি অর্থনৈতিক সম্পর্ক নাই। ইসরায়েলের সঙ্গে একেবারেই নাই, ইরানের সঙ্গে কিছুটা আছে, তবে সম্পর্ক থাকুক বা না থাকুক যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর মধ্যে অন্যতম হলো জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। যেহেতু বাংলাদেশ জ্বালানি তেল আমদানির উপর নির্ভরশীল, দেশের আমদানি পণ্যের অধিকাংশই জ্বালানি তেল, তাই পণ্যটির দাম বাড়লে অর্থনীতিতে প্রভাব পড়বে। দ্বিতীয় বিষয় হলো শ্রমবাজার, এখানে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ ইসরায়েলে বাংলাদেশের শ্রমিক না থাকলেও ইরানে কিছুটা আছে, তবে এই দুই খাতেই সরাসরি প্রভাবের আশঙ্কা কম। তিনি আরও বলেন, এই যুদ্ধে বাংলাদেশ কোন পক্ষকে সমর্থন করবে সেটি একটি প্রশ্ন, সেক্ষেত্রে ইসরায়েলকে সমর্থন করার প্রশ্নই আসে না, তবে মুসলিম দেশ এই বিবেচনায় ইরান কিছুটা সহানুভূতি পেতে পারে। তিনি তার মন্তব্য প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা বি মির্জা আজিজুল ইসলাম। এরপরে আমি আর একটা বিষয় আলোচনা করে আমি শেষ করে দিব, এবং বাজেট পুঁজিবাজার বান্ধব যেটা আমি বলছিলাম, এখানে দেখেন বাজেট পুঁজিবাজার বান্ধব, এটা কারা বলেছে? আগামী 25-26 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অর্থাৎ ডিবিএ। এই বাজেটকে পুঁজিবাজার বান্ধব বলে আখ্যা দিয়েছে সংগঠনটি। এখানে দেখেন ডিবিএর সভাপতি যেটা বলেছে সেটা, ডিবিএর সভাপতি বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে দীর্ঘ বছর ধরে আমরা সরকারের কাছ থেকে সুবিধাসহ বেশ কিছু সুপারিশ করে আসছিলাম। এবারের বাজেটে আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে। আমাদের দাবির মধ্যে ব্রোকারেজ প্রতিষ্ঠানের সিকিউরিটি লেনদেনের উপর উৎসে করের হার 0.05% থেকে কমিয়ে 0.03% করা হয়েছে। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করের পার্থক্য 2.5% বাড়িয়ে 7% এবং মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট করের হার 10% কমিয়ে 27.50% করা হয়েছে। তাহলে এই বিষয়গুলির জন্য এই ডিবিএ বলছে যে এবারের বাজেট পুঁজিবাজার বান্ধব। এই ছিল মোটামুটি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে যে নিউজগুলো হয়েছে বিভিন্ন মিডিয়াতে, দেশি বিদেশি এবং বিদেশি যে মিডিয়ার বরাত দিয়ে আমাদের দেশীয় মিডিয়া যেভাবে নিউজ রিপ্রেজেন্ট করেছে, তাতে দেখা যায় যে আশঙ্কা করা হচ্ছে যে দীর্ঘমেয়াদী যদি যুদ্ধ পরিচালিত হয়, যুদ্ধ চলে থাকে এবং অন্যান্য দেশ অর্থাৎ এই পরাশক্তিগুলো যদি এই যুদ্ধে ইনভলভ হয়ে যায়, তাহলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। সেক্ষেত্রে তেলের বাজারে একটা অস্থিরতা তৈরি হতে পারে, এবং তেলের বাজারে যদি অস্থিরতা তৈরি হয়, বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়বে। আর এই প্রভাব শুধু বাংলাদেশের পুঁজিবাজার বা বাংলাদেশের অর্থনীতিতে না, বৈশ্বিক অর্থনীতিতেই একটা মন্দা ভাব চলে আসতে পারে, প্রবৃদ্ধি কমে যেতে পারে, এবং বাংলাদেশের অর্থনীতিতেও এই প্রভাব পড়বে। যেহেতু মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ প্রলম্বিত হয়, দীর্ঘমেয়াদী হয়, মধ্যপ্রাচ্য থেকে যে রেমিটেন্স আসে, আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছেন, প্রবাসীরা আছেন, প্রবাসী আয়ে যদি আঘাত লাগে, সেক্ষেত্রে আমাদের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা কমে যেতে পারে এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এই হলো আমাদের ইন্ডেক্স। আমি বারবারই বলেছি, সূচক অনেক পড়েছে, পড়ার জায়গা আর নাই, এখন পজিটিভ হওয়ার চেষ্টা করছে, পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই জায়গাটা যদি আপনারা দেখেন যে পজিটিভ হতে যেও পজিটিভ হয়ে আবার নেগেটিভ এরকম হচ্ছে, ভলিউমটা খুব বেশি বাড়ছে না। কি কারণে বাড়ছে না? এই ইরান ইসরায়েল যুদ্ধের যে শঙ্কা বিনিয়োগকারীদের মনে, বিশ্ব অর্থনীতি কোন দিকে যাবে,
যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে কি হবে না এই শঙ্কা যদি কেটে যায়, তাহলে আমাদের যে স্টক মার্কেট এইটা আসলে খুব বেশি পড়ার জায়গা নাই। আমি বিভিন্ন ভিডিওতে বারবারই বলেছি, এটা যদি অনেক কমে যায়, এখন 4500-র নিচে আসার সম্ভাবনা এই মার্কেটে আর দেখা যায় না অ্যানালাইসিস অনুযায়ী। কারণ সব কিছুরই একটা শেষ আছে, পতনেরও একটা শেষ পর্যায়ে আছে। যদি বলা হয়, দেখেন 2021 সালে 7400 450 থেকে এই মার্কেট এসেছে 4600, তাহলে বেশ বড়, প্রায় 2000-এর বেশি, 3000 পয়েন্টের মতো সূচক হারিয়েছে। তাহলে সূচক যে আরও হারাবে এটা আর আশাও করা যায় না, অ্যানালাইসিস দিয়ে বলাও যায় না। যেহেতু এই ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি একটা চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে, একটা অস্থিরতার মধ্যে পড়তে যাচ্ছে, এই কারণেই মার্কেট ভালো হওয়ার ইঙ্গিত দিয়েও বারবারই এটা আসলে একটা শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে বিনিয়োগকারীদের বিনিয়োগ। এই কারণেই মার্কেট ভালো হতে যেও হতে পারছে না। আসলে মার্কেট এখান থেকে খুব বেশি নিচে আসার সম্ভাবনা আমি আর দেখি না। যে নিউজগুলি আমি দেখলাম এবং নিউজের যে সারাংশ বা সারমর্ম আমি তুলে ধরার চেষ্টা করেছি, সেটা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেট ভালো হওয়ার অপেক্ষা এবং ভালো হবে। তবে ভালো হলে কত দূর হবে, আমরা যে শুধু ভালো হবে বলি, এখন যারা অনেক উপরে কিনে রেখেছেন ফ্লোরের উপরে, তারা পুঁজি ফেরত পাবেন কিনা? পুঁজি ফেরত পেতে হয় তাদের, তাহলে মার্কেট বুল রানে যেতে হবে। আর মার্কেট বুল রানে যাবে কি যাবে না এটা কেউই বলতে পারে না, কারণ এই বুল রানে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কিছু বিষয় এখানে জড়িত থাকে। সেই বিষয়টা যখন মার্কেট ভালোভাবে উত্থানের দিকে যেতে থাকবে তখন বলা যাবে। এখন আপনারা ধরে নেন যে 4820 এই এরিয়াটা মার্কেট যদি ক্রস করে উপরে যেতে না পারে, অর্থাৎ এই কালো ডটেড রেখা এবং নিচের কালো ডটেড রেখা, নিচের কালো ডটেড রেখা হচ্ছে 4661, এর নিচে যদি না নেমে যায় তাহলে আর সমস্যা নাই। আর যদি 4820 এর উপরে না যেতে পারে তাহলে মার্কেট ধাপে ধাপে উপরে যেতে পারবে না, অর্থাৎ 5000 পর্যন্তও যেতে পারবে না যদি 4820 ক্রস না করতে পারে। আর 4820 যদি ক্রস করে তাহলে মার্কেট 5000 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে, এবং 5000-এর উপরে যদি মার্কেট ক্লোজিং দিতে পারে তাহলে সেক্ষেত্রে মার্কেট 5200 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।